আজকে হচ্ছে আপনারা শিখবেন কিভাবে ডিপ রিসার্চ করতে হয়। সাধারণ রিসার্চ না, কিভাবে ডিপ রিসার্চ করতে হয় সেগুলো। তো গত ক্লাসে আমি কিছু টুলস নিয়ে বলছিলাম কন্টেন্ট রাইটিং এর, এবং আজকে যেটা হবে সেটা হচ্ছে রিসার্চ কিভাবে করবেন। রিসার্চ কিভাবে করবেন সেটা নিয়ে আজকের ক্লাস। আচ্ছা, রিসার্চ বলতে দেখেন, আপনারা যখন একটা কিওয়ার্ড পাবেন, যদি এখনো কিওয়ার্ড কি সেটা আমি বলিনি বা শেখাইনি আপনাদেরকে, কিওয়ার্ড সম্পর্কে ধারণা দেয়নি, যারা একেবারে নতুন তাদের একটু বুঝতে অসুবিধা হবে। সো আমি বলি, টপিকের কথাই বলি, যে কোনো একটা টপিক সম্পর্কে লিখবেন। যেমন কন্টেন্ট রাইটিং, এটা একটা টপিক হতে পারে। এই টপিক সম্পর্কে যখন আপনারা লিখবেন তখন আপনাদের ইনফরমেশনের প্রয়োজন হবে। যেমন ইনফরমেশন ছাড়া আপনারা কিন্তু লিখতে পারবেন না। তো ইনফরমেশনগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করবেন এবং কিভাবে কালেক্ট করবেন? সাধারণত যেটা আমরা করি, জাস্ট যে কোনো টপিক সম্পর্কে জানার প্রয়োজন হলো বা আমরা লিখবো, আমরা গুগলে সার্চ করব, ব্রাউজারে সার্চ করি। যেমন কন্টেন্ট রাইটিং সম্পর্কে আমরা লিখবো, কন্টেন্ট রাইটিং লিখে সার্চ করলাম, তো এখানে যে রেজাল্টগুলো শো করতেছে, আমরা কি করি, এখান থেকে আইডিয়া নিয়ে লিখে দিই। আমরা শুধুমাত্র এখান থেকে আইডিয়া নিয়ে কি করে লিখে দিই, কয়েকটা কন্টেন্ট দেখি, 2 থেকে 3টা কন্টেন্ট দেখে একটা কন্টেন্ট লিখি। হয়তো বা কন্টেন্টটা 100% ইউনিক হয়, প্লাগিয়ারিজম আসে না, কিন্তু আপনি কি করলেন, অন্যের আইডিয়াগুলো চুরি করলেন, কপি করতেছেন। তো এই কন্টেন্টটাও দেখা যাচ্ছে যে আপনার আহ, এই কন্টেন্টেরও কোয়ালিটি থাকবে না। যে কন্টেন্টটা আপনি অন্যের আইডিয়াগুলো থেকেই, মানে সাপোজ হচ্ছে আপনি এই ইন্ট্রোটা পড়লেন, আপনার কাছে মনে হলো যে আমি আর অন্য কোনো ইন্ট্রো দেখবো না, আমি এই ইন্ট্রো থেকে ইনফরমেশন নিয়ে শুধুমাত্র লিখবো। তো জাস্ট রিরাইট করতেছেন, সেন্টেন্সগুলোর মিনিং সেম, আপনি জাস্ট একটু করে রিরাইট করলেন, 100% প্লাগিয়ারিজম ফ্রি হয়ে গেল আপনার লেখাটা। দেন আপনি ভাবলেন যে এটা তো আমার ইউনিক কন্টেন্ট। আসলে এইভাবে কন্টেন্ট লিখবেন না। কন্টেন্ট কেন, যে কোনো কিছু আপনার যেটা লাইক হচ্ছে স্ক্রিপ্ট লিখেন, যেটাই লিখেন না কেন, আপনাদের যেটা করতে হবে, অন্য কন্টেন্ট থেকে আইডিয়া নিবেন, অন্য কোথাও থেকে আইডিয়া নিবেন, ঠিক আছে, বাট হুবহু কপি করা যাবে না। হুবহু কপি বলতে জাস্ট শুধু সেন্টেন্সগুলো কপি করার কথা বলতেছি না। কারো আইডিয়াও হুবহু কপি করবেন না, ঠিক আছে? হুবহু আইডিয়া কপি করবেন না বলতে, এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন, বাট তাদের আইডিয়াগুলো রিরাইট করবেন না, এটাই হচ্ছে বিষয়। রিরাইট করা যাবে না, রিরাইট করে লেখা যাবে না। এই প্যারাগ্রাফটা আপনি রিরাইট করে লিখলেন, এটাও কিন্তু কপি, সো রিরাইট করাও যাবে না। তো তাহলে কিভাবে লিখবেন? আচ্ছা, লেখার আগে আমি যে বিষয়টা সম্পর্কে বলি সেটা হচ্ছে, আচ্ছা এখানে দেখেন, রিসার্চ করার আগেও যে বিষয়টা আসতেছে, আপনাদের কাছে এমন একটা টপিক থাকতে পারে বা আপনার ক্লায়েন্ট আপনাকে এমন একটা টপিক দিল যেটা সম্পর্কে আপনি কিছুই জানেন না, বা যেটার প্রত্যেকটা ওয়ার্ডের যে মিনিং, সাপোজ হচ্ছে এমন একটা টপিক দেওয়া হলো যে টপিকের মিনিংটা আপনার জানা নেই, বা টপিকটা কী সম্পর্কে সেটাও আপনি জানেন না, বা আগে কখনো ওই টপিক সম্পর্কে শুনেননি। সেক্ষেত্রে ওই ধরনের টপিক সম্পর্কে লিখবেন কীভাবে? আমি আগে এটা দিয়ে শুরু করি। সাপোজ আপনার যদি টপিক হয় এটা, লিঙ্গুইস্টিক কগনিটিভ বায়াসিস। তো এটা টপিক, এটা সম্পর্কে আপনাকে 500 শব্দ লিখতে বললো অথবা 1000 শব্দের একটা কন্টেন্ট লিখতে বললো, ঠিক আছে? স্ক্রিন দেখা যায় না, এটা কি সবারই সমস্যা? আমি তো স্ক্রিন শেয়ার করছি। জি, আহ, কিছু বলবেন? ডলি, আচ্ছা বলতে পারেন। আর স্ক্রিন কি আপনারাও দেখতে পাচ্ছেন না?
যার সমস্যা হচ্ছে আপনি একটু লিভ নেবেন, লিভ নিয়ে আবারও জয়েন করেন, দেন ঠিক ঠিক হয়ে যাবে। আচ্ছা, এমন একটা আননোন টপিক থাকতে পারে আপনাদের কাছে যেটা সম্পর্কে আপনারা অজ্ঞাত। সো তখন কি করবেন? সেই সময় আপনাদের যেটা করতে হবে, ভেঙে ভেঙে রিসার্চ করতে হবে। একেবারে ভেঙে ভেঙে রিসার্চ করবেন। লাইক আপনি লিঙ্গুইস্টিক এটার মানে জানেন না, কগনিটিভ এটা সম্পর্কেও জানেন না, বায়াসেস কি এটাও জানেন না, তখন কি করবেন? আপনি প্রপারলি এটা সম্পর্কে কিছুই জানেন না, এখন আপনাকেও লিখতে বলা হলো 500 বা 1000 শব্দ, তো আপনার পক্ষে তো লেখা সম্ভব না। তো আপনার পক্ষে লেখা সম্ভব না কারণ আপনি এটা সম্পর্কে জানেন না। তো যখন জানবেন তখন লিখতে পারবেন, যখন আপনার কাছে এটা ক্লিয়ার হবে। তো আপনার কাছে যেহেতু এটা ক্লিয়ার না, সো এখন আপনি ক্লিয়ার করবেন এট ফার্স্ট। সো আপনি লিঙ্গুইস্টিক কি এটা সম্পর্কে জানেন না। সো প্রথমত পুরোটা লিখে, আমরা যেটা করি সম্পূর্ণটা লিখে এখানে যদি সার্চ করে এই যে রেজাল্টগুলো আসবে, এখান থেকে হয়তোবা আমরা কি করতে পারবো, এখান থেকে আইডিয়া নিতে পারবো। বাট আপনার কাছে যদি প্রত্যেকটা শব্দে অজানা থাকে বা আপনি ওই মিনিংটাই জানেন না, মানে সেন্টেন্সটার মিনিংটাই জানতেছেন না টপিকটার, সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে, এগুলো থেকে আপনারা বুঝতে পারবেন না কিছু। তাই আপনাদের যেটা করতে হবে, একেবারে ভেঙে ভেঙে রিসার্চটা করতে হবে, ভেঙে ভেঙে ইন্ডিভিজুয়ালি। আপনি প্রথমত লিঙ্গুইস্টিক লিখে সার্চ করলেন, লিঙ্গুইস্টিক লিখে ব্রাউজারে সার্চ করবেন। ব্রাউজারে সার্চ করার পরে এখানে আগে অল থেকে ডেফিনেশনটা দেখে নিলেন যে এটার হচ্ছে ডেফিনেশন এটা। লিঙ্গুইস্টিক কি এটা হচ্ছে দেওয়া আছে, লিঙ্গুইস্টিক ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। তো ডেফিনেশন পড়ে আপনার কাছে আসলে আপনার মাথায় কিছু ঢুকলো না আসলে লিঙ্গুইস্টিক জিনিসটা কি। যখন আপনার কাছে এমন মনে হবে যে না, আমি ডেফিনেশন দেখলাম তারপর আমি বুঝতে পারলাম না লিঙ্গুইস্টিক কি, সেই সময় আপনারা যেটা করবেন, এখানে দেখেন ইমেজ আছে, ইমেজেস অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। তো ইমেজেস এখানে যখন ক্লিক করবেন অনেকটা আপনাদের কাছে কিন্তু ক্লিয়ার হবে, হয়ে যাবে বিষয়টা, অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এখন এই ইমেজ দেখেও যদি আপনাদের কাছে ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে কি করবেন, এখানে আবার দেখেন ভিডিও আছে, ভিডিওতে ক্লিক করবেন। সো যখনই ভিডিও দেখবেন, দেখবেন যে আপনার কাছে একেবারে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরা ভিডিও দেখলে সহজে বুঝতে পারি, টেক্সট পড়ে যতটা না বুঝতে পারি, মানে পড়ে যতটা না বুঝতে পারি, ভিডিও দেখলে আমরা কিন্তু দ্রুত বুঝতে পারি। তো আপনাদের কাছে যেটা ৩টা স্টেপ, সেটা হচ্ছে অল থেকে আগে দেখে নেবেন ডেফিনিশনটা। যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে ইমেজ থেকে ইমেজে ক্লিক করে ইমেজ দেখবেন, এখান থেকে আইডিয়া নেবেন। এটাও যদি না বুঝতে পারেন দেন ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখে নেবেন। সেম প্রসেসে আমরা লিঙ্গুইস্টিক মানে কি জানলাম বা বুঝলাম। এখন হচ্ছে আমরা যেটা দেখব কগনিটিভ মানে কি। কগনিটিভ মানে কি সেটা হচ্ছে আমরা রিসার্চ করব। তো আমরা যদি সার্চ করে কগনিটিভ, দেন অল থেকে আমরা হচ্ছে ডেফিনেশনটা দেখলাম। এরপর ডেফিনেশনটা দেখে আমাদের কাছে ক্লিয়ার হলো না, ইমেজ ক্লিক করে ইমেজ দেখলাম, ইমেজও ক্লিয়ার হলো না, আমরা ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখে নিলাম। এভাবে যেটা করবেন, প্রত্যেকটা শব্দ আপনারা ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি রিসার্চ করে নেবেন কি, দেন আসলে বিষয়টা কি, বায়াসেস এটা আসলে কি, এটা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে প্রথমে। কগনিটিভ এটা কি, লিঙ্গুইস্টিক এটা কি, এটা হচ্ছে বুঝতে হবে। যখন সবগুলো রিসার্চ করা হয়ে যাবে ইন্ডিভিজুয়ালি, এরপর আপনি সার্চ দেন সম্পূর্ণটা লিখে। এখন আপনি সম্পূর্ণটা লিখে যখন সার্চ করলেন, তখন এই রেজাল্টগুলো যখন শো করবে আপনার, তখন বুঝতে সুবিধা হবে। যখন আপনি এটার সম্পূর্ণ মিনিংটা জানবেন বা বিষয়টা কি, টপিকটা কি যখন বুঝতে পারবেন, তখন আপনার রিসার্চ করা সহজ হবে। তো আপনাদের স্টেপ হচ্ছে ভেঙে ভেঙে আপনাদের, মানে স্টেপগুলো হচ্ছে ভেঙে ভেঙে রিসার্চ করা যখন কোনো অজানা টপিক আপনাদের কাছে থাকবে। অন্যদিকে হাউ টু বিকাম আ কন্টেন্ট রাইটার, এটা সম্পর্কে কিন্তু আপনি জানেন, এই টপিকটা সম্পর্কে আপনি বুঝতেই পারতেছেন যে কিভাবে একজন কন্টেন্ট রাইটার হওয়া যায়। ঠিক আছে, হাউ টু লার্ন কন্টেন্ট রাইটিং, কীভাবে কন্টেন্ট রাইটিং শেখা যায়, এটার মিনিং আপনি জানেন, যেহেতু সরাসরি আপনি রিসার্চ করে বুঝতে পারবেন। But অজানা কোনো টপিক যদি থাকে যেটা প্রত্যেকটা শব্দ আপনাদের কাছে অজানা থাকবে, আপনাদের কাছে কনফিউশন লাগবে যে কগনিটিভ মানে কি, বায়াসিস মানে কি, সেক্ষেত্রে আপনারা ভেঙে ভেঙে ওইভাবে রিসার্চ করুন।
এটা হচ্ছে গেল ভেঙে ভেঙে রিসার্চ করা। আমি একেবারে শুরু থেকে আপনাদের বোঝাচ্ছি। দেন যেটা করবেন এখন হচ্ছে ডিপ রিসার্চ কিভাবে করবেন। তো অনেকেই যেটা করে জাস্ট ব্রাউজারের উপর নির্ভর করে 2 থেকে 3টা কন্টেন্ট দেখে ওই কন্টেন্ট থেকে আইডিয়া নিয়ে সেগুলো হচ্ছে রিরাইট করে লিখে দেয়। তো এইভাবে আসলে কন্টেন্ট লিখলে কন্টেন্টের কোয়ালিটি থাকে না। তো যেটা করবেন অবশ্যই ডিপ রিসার্চ করতে হবে। এখন ডিপ রিসার্চটা কীভাবে করবেন? ওকে, তো ডিপ রিসার্চ করার জন্য সার্চ করলেন লিঙ্গুইস্টিক কগনিটিভ বায়াসিস, এটা লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পরে যেটা করবেন অল থেকে আপনারা এই যে পেজ আছে একটা পেজ, ফার্স্ট পেজে সবগুলো কন্টেন্ট থেকে আইডিয়া নেবেন বা পড়বেন। দেখবেন যে আপনাদের অনেক মানে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন, আপনাদের টপিকটা সম্পর্কে জানতে পারবেন, আপনাদের টপিক সম্পর্কে জানতে পারবেন। দেন সেকেন্ড পেজে চলে যাবেন, সেকেন্ড পেজ থেকেও পড়বেন। আই মিন হচ্ছে আপনাদের সময় দিয়ে রিসার্চটা করতে হবে। আপনারা যদি সময় দিতে না পারেন দেন ভালো একটা কন্টেন্ট কিন্তু দিতে পারবেন না। সময় দিবেন, দেন অনেক ইনফরমেশন আপনারা কিন্তু খুঁজে পাবেন দেখবেন। তো এরকম করে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ দেখলেন, থার্ড পেজ দেখলেন, যেই কন্টেন্ট আপনাদের ভালো লাগবে পড়বেন। পড়ার পরে এটাই কিন্তু এনাফ না আপনার কাছে, মানে আপনার লেখার জন্য। শুধুমাত্র পড়লেন আর লিখলেন এমনটাই কিন্তু না। আপনাকে যেটা করতে হবে, যদি আপনার কাছে কোনো কিছু কনফিউজড, আচ্ছা, যদি আপনার কাছে কোনো কিছু কনফিউশন মনে হয় সেক্ষেত্রে ইমেজ থেকে এখান থেকে আইডিয়া নিতে পারেন। এরপর যেটা মাস্ট আপনাদের করতে হবে, ভিডিও দেখতে হবে। ভিডিওতে ক্লিক করলে আপনারা ভিডিও পেয়ে যাবেন অনেক আপনার টপিক সম্পর্কে। কেন ভিডিও দেখার কথা বললাম, অনেক সময় দেখা যায় যে লিঙ্গুইস্টিক কগনিটিভ বায়াসিস এটা সম্পর্কে আপনি পড়ে যতটা না বুঝবেন, আপনি একটা টিউটোরিয়াল দেখার পরে, একটা ইউটিউবে টিউটোরিয়াল দেখার পর একেবারে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। তো ইউটিউবের ভিডিও যখন দেখবেন তখন আপনাদের কাছে যে কোনো টপিক সম্পর্কেই ক্লিয়ার হয়ে যাবে। আপনি পড়লেন বুঝতে পারলেন না, 10টা কন্টেন্ট পড়েও আপনি বিষয়টা সম্পর্কে বুঝলেন না, দেন ইমেজ দেখলেন বুঝলেন না, এরপর ভিডিওতে যখনই ক্লিক করবেন 2 থেকে 3টা ভিডিও যখনই দেখবেন যে আপনারা আহ, বুঝতে পারবেন ওই টপিক সম্পর্কে। সো ভিডিও মাস্ট দেখতে হবে। সো শুধুমাত্র অলের ওপর ডিপেন্ড করা যাবে না, কি করতে হবে, ইমেজ দেন ভিডিও, মেনলি হচ্ছে ভিডিও, এটা দেখতেই হবে। এখন রিসার্চ যে করবেন শুধু কি ব্রাউজারের ওপর ডিপেন্ড করে আপনারা একটা কন্টেন্ট লিখবেন? না, শুধুমাত্র ব্রাউজারের ওপর ডিপেন্ড করে একটা কন্টেন্ট লেখা যাবে না। তাহলে কি করতে হবে? এই জন্য আপনারা যেটা করবেন, আমি লিখে দিই ব্রাউজার। ব্রাউজার থাকবেই, আপনার ফার্স্ট অপশন হচ্ছে ব্রাউজার। ব্রাউজার থেকে ইনফরমেশন কালেক্ট করবেনই। দেন হচ্ছে আপনারা ইউটিউব থেকে ইনফরমেশন কালেক্ট করবেন। ইউটিউব, ব্রাউজার থেকে ইনফরমেশন কালেক্ট করবেন, ইউটিউব থেকে করবেন। এরপর কোরা থেকে করবেন। আচ্ছা, তো ব্রাউজার থেকে করবেন, ইউটিউব থেকে করবেন, কোরা থেকে করবেন। এরপর এরপর আপনারা ফেসবুক থেকে করতে পারেন, ফেসবুক, মিডিয়াম, রেডিট। আচ্ছা, তো এগুলোই আপাতত হচ্ছে যেটা বললাম যে ব্রাউজার, ইউটিউব, কোরা, ফেসবুক, মিডিয়াম, রেডিট, যে এগুলো থেকে কেন করবেন? শুধুমাত্র ব্রাউজার থেকেই তো আপনি অনেক ইনফরমেশন পাচ্ছেন। এখন ইউটিউব থেকে কেন রিসার্চ করবেন, কোরা থেকে কেন, ফেসবুক থেকে কেন, মিডিয়াম থেকে কেন, রেডিট থেকে কেন, মানে সোশ্যাল মিডিয়াগুলো থেকে কেন আসলে করবেন? ব্রাউজার বাদে অন্য সোশ্যাল মিডিয়াগুলো থেকে কেন আপনি রিসার্চ করবেন?
তো রিসার্চ শুধুমাত্র ব্রাউজারের উপর ডিপেন্ড করে আপনারা একটা কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারবেন না, যে কারণে আপনাদের ইউটিউবে হচ্ছে ভিডিও দেখতে হবে। ইউটিউবে ভিডিও দেখতে হবে। ইউটিউবে দেখবেন যে অনেক নতুন নতুন তথ্য পাবেন। আপনি আরো মানে আপনার টপিক সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। দেন হচ্ছে কুয়োরা। কুয়োরা কেন ইউজ করবেন? কুয়োরাতে নতুন নতুন তথ্য শেয়ার হয়, নতুন নতুন আইডিয়াগুলো শেয়ার হয়। যেমন আপনি আপনার যে কোনো প্রবলেম লিখে সার্চ করলেন, অথবা একটা কোশ্চেন করলেন, দেখবেন যে অনেকেই অ্যান্সার করলো, সেখানে অনেকেই কমেন্ট করতেছে। এই যে অ্যান্সারগুলো, সেখান থেকে আপনি দেখবেন যে নতুন নতুন আইডিয়াগুলো খুঁজে পাচ্ছেন। এই আইডিয়াগুলো আপনাদের কন্টেন্টে ইনপুট করবেন, কন্টেন্টে দিবেন। এরপর ফেসবুকে সাপোজ যে কোনো একটা প্রবলেমে আপনি পড়লেন, আপনি ব্রাউজার থেকে যতটা না হেল্প পাবেন, আপনি ফেসবুকের একটা গ্রুপে পোস্ট করলে দেখবেন যে অনেকেই সেখানে কমেন্ট করবে। সেই কমেন্টগুলো, সেই আইডিয়াগুলো আপনাদের কিন্তু কাজে লাগবে। কারণ তারা বাস্তব অভিজ্ঞতা থেকেই কিন্তু কমেন্ট করবে। অনেকে দেখবেন যে হ্যাঁ, আমিও এই সমস্যাটা ফেস করছি। দেন আমি সাপোজ একটা সলিউশনের কথা বলল। আমি এটা করার মাধ্যমে বা এই ওয়েতে আমি এখান থেকে হচ্ছে আমার সমস্যাটা সলভ করছি। তো আপনাদেরকে একটা সলিউশন দিবে। অনেকে অনেক ধরনের সলিউশন দিবে। এগুলো হচ্ছে বাস্তব সলিউশন। আর ব্রাউজারে যেটা পাবেন, ওই সেম জিনিস বা সেম তথ্য দিয়ে রাখছে সবাই। তো কুয়োরাতে নতুন নতুন তথ্য আপনারা পাবেন, ফেসবুকে নতুন নতুন তথ্য পাবেন, ইউনিক ইউনিক তথ্য পাবেন, ইউনিক ইউনিক আইডিয়া পাবেন। মিডিয়াম থেকেও হেল্প নিতে পারেন। মিডিয়ামেও অনেক কন্টেন্ট পাবেন আপনার পোস্ট রিলেটেড। রেডিট থেকে আপনারা হেল্প পাবেন। তো এই যে সোশ্যাল মিডিয়াগুলো থেকে শুধুমাত্র ব্রাউজারের উপর ডিপেন্ড করে আপনি একটা কোয়ালিটি কন্টেন্ট কখনোই লিখতে পারবেন না। কারণ ব্রাউজার ব্রাউজারে আপনি সেরকম ইনফরমেশন পাবেন না। বাট আপনি ইউটিউব, কোরা, ফেসবুক এগুলো থেকে যদি ইনফরমেশন কালেক্ট করেন, মেইন বিষয় হচ্ছে কি, আপনার যদি মনে হয় যে আমি সময় নিয়ে একটা মানে কোয়ালিটি কন্টেন্ট তৈরি করব, আমার কন্টেন্টের কোয়ালিটি হবে ভালো, মানে অন্যদের থেকে আলাদা। যেমন এখানে তারাও তো লিখছে, এখানে যারা লিখছে, সাপোজ হচ্ছে এই কন্টেন্টের কথা বলি, এরা হচ্ছে আপনাদের কম্পিটিটর। যারা আপনার সেম টপিকে লিখছে তারা হচ্ছে আপনার কম্পিটিটর। এখন এরা হচ্ছে লিখছে, এই যে এগুলো যে লিখছে, তো আপনি কি তাদের মতো করে লিখবেন? তাদের স্ট্রাকচারে লিখবেন? না, আপনি হচ্ছে যেটা করবেন, আপনার স্ট্রাকচারটা হবে তাদের থেকে ভিন্ন। তাদের স্ট্রাকচারের মতো যেন না হয়। আপনি আইডিয়া নিবেন তাদের থেকে, বাট তাদের মতো যেন না হয়, তাদের থেকে যেন আরো ইউনিক হয়। আপনাকে যেটা করতে হবে, এরা তো আপনাদের কম্পিটিটর। যেমন এই সাইটগুলো হচ্ছে আপনাদের কম্পিটিটর। তো আপনাদের যেটা করতে হবে, আপনাদের কম্পিটিটর থেকে আপনাদেরকে এগিয়ে থাকতে হবে। যেমন কম্পিটিটর দেখা যাচ্ছে ১,০০০ শব্দ লিখছে, আপনি ১৫০০ শব্দ লিখবেন। কম্পিটিটর, আপনি এই কন্টেন্টটা পড়লেন, পড়ে বুঝলেন যে কম্পিটিটরের মাঝে কম্পিটিটর কোনো একটা তথ্য হচ্ছে দেয়নি, মিসিং আছে। তো আমি যদি ওই তথ্যটা ইনপুট করতে পারি এখানে, তাহলে আমার কন্টেন্টটা আরো, কন্টেন্টের কোয়ালিটি আরো বেড়ে যাবে, আরো বেস্ট হবে। তো আপনাকে বুঝতে হবে পরে যে না, কন্টেন্টের স্ট্রাকচারটা ভিন্ন হতে পারতো। এরা যেভাবে লিখছে, আমাকে ভিন্নভাবে লিখতে হবে। এরা যতটুকু তথ্য দিচ্ছে, এর থেকে বেশি তথ্য দিতে হবে। তো এরা যা যা তথ্য দিচ্ছে, তার থেকে ইউনিক তথ্য আমাকে খুঁজে বের করতে হবে। এই যে এই চিন্তাটা যখন আপনার মাথায় থাকবে যে না, আমি সময় নিয়ে একটা ভালো কন্টেন্ট লিখবো, সে সময় আপনি যেটা করবেন, কোরা থেকে হেল্প নেবেন, ইউটিউব থেকে হেল্প নেবেন, আপনি ফেসবুক থেকে হেল্প নেবেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপে, পেজে আপনার টপিক নিয়ে সার্চ করবেন। সেখান থেকে নতুন নতুন তথ্য পাবেন। এই নতুন নতুন তথ্যগুলোই কিন্তু প্রয়োজন। অলরেডি দেখবেন যে আপনার সেম টপিকে অনেকে লিখে রাখছেন। তো আপনার যারা ভিজিটর, আপনার অডিয়েন্স কি চাবে? পুরাতন কোনো কিছু কিন্তু দেখতে চাবে না। আপনার কন্টেন্টে যদি নতুন কোনো কিছু থাকে, সেটা কিন্তু তারা লাইক করবে বেশি। সাপোজ হচ্ছে ফেসবুকে একটা পোস্ট করলেন, সেম পোস্ট আর অনেকেই করছে। তখন আপনার আমাদের যারা অডিয়েন্স থাকবে, তারা কিন্তু আর করতে যাবে না ওই পোস্টটা।
বাট আপনি যদি ইউনিক কোনো পোস্ট লিখেন, ইউনিকভাবে যদি লিখেন, সেক্ষেত্রে অবশ্যই পড়বে। তো বিষয়টা হচ্ছে আপনাকে শুধুমাত্র ব্রাউজারের উপর ডিপেন্ড করে থাকা যাবে না। আপনাকে ব্রাউজার বাদেও ইউটিউব থেকে তথ্য কালেক্ট করতে হবে, Quora থেকে নতুন নতুন তথ্য কালেক্ট করতে হবে, সোশ্যাল মিডিয়াগুলো থেকে নতুন নতুন তথ্য কালেক্ট করতে হবে। নতুন এবং ইউনিক তথ্য। যত পারবেন নতুন এবং ইউনিক ইউনিক তথ্য আপনাদের কনটেন্টে অ্যাড করার চেষ্টা করবেন। এই জন্য আমি বলি যে ডিপ রিসার্চ করতে হবে। অ্যান্ড রিসার্চ করতে আপনারা যদি ১ সপ্তাহ লাগে ১ সপ্তাহ লাগুক। আপনাদের রিসার্চ করতে যদি ৫ দিন লাগে ৫ দিন লাগুক। ক্লায়েন্ট যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টকে বলবেন যে আমি ভালো করে যেহেতু রিসার্চ করবো আমার সময় লাগবে। ওই একদিনে যারা কনটেন্ট লিখে দেখা যাচ্ছে যে ১,০০০ শব্দ একদিনে লিখলো। তাহলে বোঝাই যায় যে কনটেন্টের কোয়ালিটি কেমন হবে। যেখানে রিসার্চ করতে অনেক সময় লাগে। একদিনে ২-৩ হাজার শব্দও কিন্তু লেখা যায়। আপনি আপনার হচ্ছে লিখতে সময় লাগবে না। আমাদের লিখতে কিন্তু সময় লাগে না। রিসার্চ করতেই বেশি সময় লাগে। দেখবেন যে রিসার্চ করতেই আপনার বেশি সময় লাগবে। সো ১ম অবস্থায় আপনারা যদি কষ্টটা করতে পারেন, আপনারা যদি চান যে না একেবারে রিসার্চ করে আপনার কনটেন্টের যেন ভ্যালু থাকে, একটা কোয়ালিটি থাকে, একেবারে ডিপ রিসার্চ করে যতটা সম্ভব একটা ভালো উম কনটেন্ট আপনি দিবেন ক্লায়েন্টকে বা আপনি লিখবেন। সেক্ষেত্রে এটা কিন্তু আপনার অভ্যাসে পরিণত হবে। আপনি পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে যে আর ওই তাড়াহুড়ো করে কোনো কনটেন্ট লিখবেন না বা খারাপ কোয়ালিটির কোনো কনটেন্ট আসলে দিতে যাবেন না। এক্ষেত্রে আপনি চার্জও কিন্তু বেশি করতে পারতেছেন ক্লায়েন্টের কাছ থেকে। যে না আমি তো সময় দিয়ে লিখি, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আপনি অন্যরা যেখানে ৳৫০০ চার্জ করে আপনি ৭০০, ৮০০ বা ১,০০০ এরকম চার্জ করবেন। কারণ আপনি তো এফোর্ট দিচ্ছেন বেশি করে, সময় দিচ্ছেন। তো ডিপ রিসার্চটা অবশ্যই করতে হবে। অ্যান্ড ডিপ রিসার্চ করার জন্য আপনারা শুধু ব্রাউজারের উপর ডিপেন্ড করবেন না। আরেকটা বিষয় হচ্ছে মেইন যে সাইটগুলো আছে, ঠিক আছে? মেইন সাইটগুলো থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। ট্রাস্টেড যে সাইটগুলো আছে সেগুলো থেকে। যেমন যেকোনো একটা কোম্পানি, আরএফএল কোম্পানি সম্পর্কে আপনি আরএফএল কোম্পানির কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে লিখতেছেন। সেক্ষেত্রে সরাসরি আরএফএল কোম্পানির যে তাদের যে অফিসিয়াল যে সাইট আছে সেখানে যাবেন। সেখান থেকে আপনারা ইউনিক তথ্য পাবেন। আপনি অন্যান্য কনটেন্ট দেখাচ্ছে তাদের সাইট থেকে দেখবে যে অনেক ইউনিক তথ্য পাবেন। তো এরকম অফিসিয়াল যে সাইটগুলো থাকবে, আ ওয়েবসাইটগুলো থাকবে সেগুলো থেকে তথ্য কালেক্ট করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অ্যান্ড যে টপিকগুলো আপনাদের কাছে অজানা থাকবে সেগুলো ভেঙে রিসার্চ করবেন। রিসার্চ করে আগে নেবেন। শব্দগুলো কোনো শব্দ যদি অজানা থাকে সেই শব্দগুলো রিসার্চ করে নেবেন। ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনাদের কনটেন্টগুলো লিখতে হবে। যখন আপনার কাছে অনেক দেখবেন যে তথ্য থাকবে, তখন আপনার জন্য একটা কনটেন্ট লেখা কোনো ব্যাপার না। আর যখন আপনার কাছে কম তথ্য থাকবে, তখন আপনি সেম তথ্য বারবার দিচ্ছেন। আপনার একটা ইন্ট্রোডাকশন লিখবেন, ইন্ট্রোডাকশনে আপনার মাথায় শুধু বারবার ওই একই তথ্য আসতেছে। ভেরিয়েশনটা কিন্তু আনতে পারতেছেন না আপনি। কারণ কি? আপনার মানে তথ্য কম। আপনার কাছে তথ্য অনেক কম। যখনই অনেক বেশি পড়বেন, অনেক বেশি দেখবেন, ভিডিও দেখবেন, তখন একটা কনটেন্ট লেখা আপনার কাছে অনেক সহজ হবে। অ্যান্ড যে ইনফরমেশনগুলো সেগুলো অবশ্যই আপনারা যখনই রিসার্চ করবেন, রিসার্চ করার সময় গুগল ডক্সে ইনপুট করে রাখতে পারেন। পরবর্তীতে দেখে আইডিয়া নিয়ে লিখবেন। সাইটগুলো হচ্ছে আপনারা গুগল ডক্সে রেখে দিবেন। কোন সাইট থেকে ইনফরমেশন নিচ্ছেন, কোথা থেকে কোন ভিডিও থেকে হচ্ছে ইনফরমেশন নিচ্ছেন এগুলো দেখতে দেখবেন। আচ্ছা, আচ্ছা, এই রিসার্চ সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কি এখন? যদি কারো কোনো কোশ্চেন না থাকে সেক্ষেত্রে আমি কিওয়ার্ড কি সেটা সম্পর্কে একটু বলি। আপনাদের কিওয়ার্ড কি, দেন প্রাইমারি কিওয়ার্ড কি, সেকেন্ডারি কিওয়ার্ড কি,
আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই, দেন আমি কিওয়ার্ডে চলে যাই। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে যেটা লিখে আপনারা ব্রাউজারে সার্চ করবেন সেটাই হচ্ছে কিওয়ার্ড। আপনি সাপোজ কন্টেন্ট রাইটিং লিখে এখানে সার্চ বারে সার্চ দিচ্ছেন, সেটাই হচ্ছে কিওয়ার্ড। এখন কিওয়ার্ড কেন আপনারা ইউজ করবেন? কিওয়ার্ড কেন ইউজ করবেন? আপনারা যখন একটা এসইও অপটিমাইজড কন্টেন্ট লিখবেন, তখন আপনাদের কিওয়ার্ডটা কন্টেন্টের মধ্যে কয়েকবার ইউজ করতে হবে। যেমন ইন্ট্রোডাকশন একবার ইউজ করতে হবে, বডি পার্টে কয়েকবার, শেষে একবার ইউজ করতে হবে। এরকম হচ্ছে আপনাদের কয়েকবার ইউজ করতে হবে। কিওয়ার্ডের ডেনসিটিটা আপনাদের ক্লায়েন্ট হচ্ছে বলে দিবে যে এত পার্সেন্টের মধ্যে রাখতে হবে কিওয়ার্ড ডেনসিটি যেটা। একেকজন একেক রকম মানে প্রেফার করে। যেমন আমি যেটা বলি যে ১,০০০ শব্দের জন্য আপনারা ৪ থেকে ৫ বার রাখবেন কিওয়ার্ডটা। বাট অন্য ক্লায়েন্ট যারা থাকবে তারা হচ্ছে আরো বেশিবার রাখতে বলতে পারে আপনাদের, বা কেউ বলে যে ২ থেকে ৩ বার রাখলেই হবে। এরকম আরকি। মানে একেকজনের পছন্দ একেক রকম। তো যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনারা শুনে নিবেন যে কিওয়ার্ডের ডেনসিটিটা আসলে কত পার্সেন্ট এর মধ্যে রাখতে হবে। কয়বার রাখবেন আপনারা। তো কিওয়ার্ডটা কেন রাখতে হবে? আপনি আপনার লেখার মধ্যে দেখবেন যে আপনি আপনার লেখার মধ্যে যখন কিওয়ার্ডটা রাখবেন, ঠিক আছে? সাপোজ কন্টেন্ট রাইটিং এটা কিন্তু একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা যখন আপনার কন্টেন্টে রাখবেন, আপনার কন্টেন্টটা সহজেই খুঁজে পাবে আপনার ভিজিটর। যখন কন্টেন্ট রাইটিং লিখে সার্চ করবে আরকি, তখন আপনার কন্টেন্টটা সামনে চলে আসার পসিবিলিটি অনেক বেশি। কারণ আপনি কন্টেন্ট রাইটিং এটা ইউজ করছেন, এই কিওয়ার্ডটা ইউজ করছেন। আমার যে পোস্টগুলোতে আমি হ্যাশট্যাগ হিসেবে কন্টেন্ট রাইটিং ইউজ করে, দেখা যাচ্ছে কেউ নতুন কেউ সার্চ যদি দেয় কন্টেন্ট রাইটিং লিখে, তো আমার পোস্টগুলো কিন্তু সামনে চলে আসে ফেসবুকে। কেন আসে? কারণ আমি এই কন্টেন্ট রাইটিং এটা ইউজ করছি, এই ফ্রেজটা ইউজ করছি বা এই কিওয়ার্ডটা ইউজ করছি। এই জন্যই কি হলো, আমার কন্টেন্টটা সামনে চলে আসলো বা দেখতে পাচ্ছি। তো এই জন্য আর কি কিওয়ার্ডটা ইউজ করতে হবে। কিওয়ার্ডটা মেইনলি হচ্ছে র‍্যাঙ্ক করানোর জন্য, আপনার কন্টেন্টকে র‍্যাঙ্ক করানোর জন্য আপনারা ইউজ করবেন। আচ্ছা, এখন হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। কিওয়ার্ড মেইনলি কয়েক প্রকারের: প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, এলএসআই। তো প্রাইমারি কিওয়ার্ড যেটা হচ্ছে একেবারে মেইন কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড, যেই কিওয়ার্ডটা আপনাদের কন্টেন্টের মধ্যে থাকতেই হবে। প্রাইমারি কিওয়ার্ডটা আপনাদের কন্টেন্টের মধ্যে থাকতে হবে। আপনাদের ক্লায়েন্ট যারা থাকবে তারা আপনাদেরকে শুধুমাত্র প্রাইমারি কিওয়ার্ডটাই প্রোভাইড করবে। যেমন হাউ টু লার্ন কন্টেন্ট রাইটিং, এটা হচ্ছে একটা প্রাইমারি কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আপনাকে দিবে। কন্টেন্ট রাইটিং এটা হচ্ছে একটা প্রাইমারি কিওয়ার্ড। তো ক্লায়েন্ট কি করবে, আপনাদেরকে একটা প্রাইমারি কিওয়ার্ড দিবে বা ফোকাস কিওয়ার্ড দিবে, যেটাকে ফোকাস কিওয়ার্ড বলা হয়। তো সেই কিওয়ার্ডটা দিবে এবং দেন বলবে যে এই কিওয়ার্ডের উপরে ১,০০০ শব্দ লিখতে। দেন আপনাকে রিসার্চ করতে হবে সেকেন্ডারি কিওয়ার্ড, আপনাকে এলএসআই কিছু চুজ করতে হবে। প্রাইমারি কিওয়ার্ড যেটা হচ্ছে মেইন কিওয়ার্ড, যেটা মেইনলি র্যাঙ্ক করানোর জন্য আপনাদের লাগবে, র্যাঙ্ক করানোর জন্য লাগবে। মেইন কিওয়ার্ড যেটাই বল না কেন, মেইন কিওয়ার্ড আপনার কন্টেন্টটা র্যাঙ্ক করানোর জন্য এই প্রাইমারি কিওয়ার্ডটা লাগবে। প্রাইমারি কিওয়ার্ড, আচ্ছা সাপোজ হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড হিসেবে যদি এটা রাখে, হাউ টু লার্ন কন্টেন্ট রাইটিং, এটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। কন্টেন্ট রাইটিং এটা যদি প্রাইমারি কিওয়ার্ড হয়, এরপর সেকেন্ডারি কিওয়ার্ড। সেকেন্ডারি কিওয়ার্ড হচ্ছে প্রাইমারি কিওয়ার্ডের মতো একেবারে রিলেভেন্ট। আপনার সেকেন্ডারি কিওয়ার্ডও কিছু ইউজ করতে হবে আপনাদের কন্টেন্টে, যেটা হচ্ছে আচ্ছা এগুলো হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড, যেগুলো প্রাইমারি কিওয়ার্ডের মতোই কাজ করে। লাইক হচ্ছে প্রাইমারি আর কি সাপোর্ট করে। লাইক আমি যদি একটা এক্সাম্পল দিই, একেবারে কাছাকাছি।
হাউ টু লার্ন কন্টেন্ট রাইটিং এটা হচ্ছে একটা প্রাইমারি কিওয়ার্ড। এটা যদি প্রাইমারি কিওয়ার্ড হয় দেন এটা সেকেন্ডারি কিওয়ার্ড হবে। ওয়েজ টু লার্ন কন্টেন্ট রাইটিং এটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড হবে। কন্টেন্ট রাইটিং, আচ্ছা সেকেন্ডারি কিওয়ার্ড হবে ডিফারেন্ট ওয়েজ টু লার্ন কন্টেন্ট রাইটিং। একটা বিষয় এখানে দেখেন, হাউ টু লার্ন কন্টেন্ট রাইটিং অ্যান্ড ডিফারেন্ট ওয়েজ টু লার্ন, অথবা শুধুমাত্র যদি আমি এখানে ওয়েজ টু লার্ন কন্টেন্ট রাইটিংই লিখি, বিষয় কিন্তু সেম, মানে অ্যান্সার দুইটারই সেমই হবে। এটারও অ্যান্সার যা হবে এটারও অ্যান্সার তাই হবে। তো কেন আপনি সেকেন্ডারি কিওয়ার্ডটা লিখবেন বা আপনি ইউজ করবেন আপনার কন্টেন্টে? ইউজ করবেন এই কারণেই, কারণ আপনার যারা ভিজিটর সবাই কিন্তু এটা লিখে সার্চ করবে না। সবাই এটা লিখে সার্চ করবে না হাউ টু লার্ন কন্টেন্ট রাইটিং। তো একটা কন্টেন্ট, সরি, একটা কিওয়ার্ডের উপর বেস করে আপনার কন্টেন্টটা কিন্তু র্যাঙ্ক করবে না। আপনার কয়েকটা কিওয়ার্ডের উপর বেস করে কন্টেন্টটা র্যাঙ্ক করতে পারে। কেউ হয়তো বা এটা লিখে সার্চ না করে ওয়েজ টু লার্ন কন্টেন্ট রাইটিং লিখে সার্চ করতে পারেন। যেমন আমি একটা লিখে সার্চ করলাম ওয়েজ টু লার্ন কন্টেন্ট রাইটিং, আপনি লিখলেন হচ্ছে ডিফারেন্ট ওয়েজ টু লার্ন কন্টেন্ট রাইটিং, আরেকজন সার্চ করলো হাউ টু লার্ন কন্টেন্ট রাইটিং, আরেকজন আবার সার্চ করলো কন্টেন্ট রাইটিং, আরেকজন আবার সার্চ করলো প্রসেস টু লার্ন কন্টেন্ট রাইটিং। এই যে এক একজনের সার্চ করার ধরন এক এক রকম। সো আমরা শুধুমাত্র যদি এটাই ইউজ করে আমাদের কন্টেন্টটা কিন্তু র্যাঙ্ক করবে না সেইভাবে। তো আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আমাদের প্রাইমারি যেটা কিওয়ার্ড সেটা অবশ্যই থাকবে, সাথে আমরা কিছু সেকেন্ডারি কিওয়ার্ডও ইউজ করব, যাতে করে যেটাই লিখে সার্চ না কেন দিক না কেন আমাদের কন্টেন্টটা যেন খুঁজে পায় বা আমাদের কন্টেন্টটা যেন র্যাঙ্ক করে। তো সেকেন্ডারি কিওয়ার্ড হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ডের মতো, যেটা প্রাইমারি কিওয়ার্ডকে সাপোর্ট করে আর কি। তো আশা করি বুঝতে পারছেন, দুটোরই অ্যান্সার সেম হবে, জাস্ট এই মিনিং সেম, সেন্টেন্সটা একটু অন্যরকম, এটাই আর কি। এরপর যেটা আসবে সেটা হচ্ছে এলএসআই। তো এলএসআই যেটা, এটা হচ্ছে এলএসআই এর ফুল মিনিং হচ্ছে ল্যাটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং। সিমান্টিক ইন্ডেক্সিং, ওকে। তো এটা হচ্ছে ফুল মিনিং। এটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ডের সাথে রিলেটেড। এটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ডের সাথে, লাইক হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ডের মতোই অনেকটা, বাট এখানে আবার একটু ভিন্নতা আছে। যেমন এলএসআই এ আমরা যদি কয়েকটা এলএসআই চুজ করতে চাই ব্রাউজার থেকে, তো আমাদের প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে হাউ টু লার্ন কন্টেন্ট রাইটিং। সো কিছু এলএসআই যদি চুজ করি এখান থেকে, দেখেন আমি সার্চ করলাম হাউ টু লার্ন কন্টেন্ট রাইটিং লিখে। এখন আমি সার্চ করার আগেই, আচ্ছা এখানে আমি সার্চ মানে করার আগে কন্টেন্ট রাইটিং এক্সাম্পলস, হাউ টু লার্ন কন্টেন্ট রাইটিং ফর ফ্রি, হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং ফর বিগিনার্স, কন্টেন্ট রাইটিং ফরম্যাট। তো আমি এখানে সার্চ করতেছি হাউ টু লার্ন কন্টেন্ট রাইটিং লিখে, মানে জাস্ট সার্চ বারে এখনো ক্লিক করি নাই, তার উপরে দেখেন কতগুলো রেজাল্ট চলে আসতেছে। এই যে রেজাল্টগুলো, এগুলো হচ্ছে এলএসআই, এগুলো এলএসআই এর কাজ করবে। তো এখান থেকে আপনি কয়েকটা চুজ করে নিতে পারেন। তো এগুলো লিখেও কিন্তু সার্চ করে, আপনার ভিজিটররা এগুলো লিখেও সার্চ করে। তো এগুলোও যদি আপনি আপনার কন্টেন্টের মধ্যে রাখতে পারেন, সেক্ষেত্রে কি হবে, আপনার কন্টেন্টটা আরও বেশি র্যাঙ্ক করার মানে কন্টেন্টে র্যাঙ্ক করার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে। যেহেতু এগুলো লিখেও সার্চ করে লোকজন, যেহেতু এগুলো লিখেও সার্চ করে, তো আপনার কন্টেন্টে যদি এগুলো থাকে, লাইক হচ্ছে কন্টেন্ট রাইটিং ফরম্যাট, এটা যদি আপনার কন্টেন্টের মধ্যে থাকে, যখন একজন ভিজিটর কন্টেন্ট রাইটিং ফরম্যাট লিখে সার্চ করবে তখন আপনার কন্টেন্টটা খুঁজে পাবে বা আপনার কন্টেন্টটা তার সামনে কিন্তু চলে আসবে, কারণ আপনি এটা ইউজ করছেন, এই এলএসআইটা আপনি আপনার কন্টেন্টে ইউজ করছেন। তো এগুলো হচ্ছে গিয়ে এলএসআই, অ্যান্ড এগুলো হচ্ছে প্রাইমারি কিওয়ার্ডের সাথে একেবারে রিলেটেড। তো এখান থেকে আপনারা কয়েকটা হচ্ছে চুজ করে নিতে পারেন। এখান থেকে এলএসআই গুলো এখান থেকে কয়েকটা চুজ করে নিতে পারেন। দেন এলএসআই চুজ করার জন্য আপনারা আরও যেটা করতে পারেন,
আচ্ছা, এলএসআই চুজ করার জন্য একেবারে শেষে পিপল অলসো সার্চ ফর, এখান থেকে এগুলো থেকেও আপনারা এলএসআই নিতে পারেন, যেগুলো যদি নেন তারপরে হচ্ছে এলএসআই এর কাজ করবেন। পিপল অলসো সার্চ ফর, তো এখান থেকে এলএসআই নেবেন, প্লাস সার্চ করার সময় এখান থেকে এলএসআই গুলো নিতে পারেন। তো প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, এলএসআই অনেকটা একই কাজ করবে। তো মেইনলি আপনাদের কন্টেন্টে প্রাইমারি কিওয়ার্ড যেটা একেবারে মেইন কিওয়ার্ড সেটা রাখতেই হবে, সাথে কিছু সেকেন্ডারি কিওয়ার্ড রাখবেন, অ্যান্ড দেন যেটা করবেন এলএসআই রাখবেন। এরপর আর যে দুইটা বিষয় আছে এখানে হচ্ছে লং টেল কিওয়ার্ড অ্যান্ড শর্ট টেল কিওয়ার্ড। তো লং টেল কিওয়ার্ড যেটা সেটা হচ্ছে প্রথমত হচ্ছে লং টেল কিওয়ার্ড। এগুলো সাধারণত টেইল, টেইল মানে হচ্ছে লম্বা লেজের কিওয়ার্ড, মনেই হচ্ছে যে লম্বা হবে। তো যেই কিওয়ার্ডগুলো, তো কিওয়ার্ড সম্পর্কে এখন আপনারা জানেন, যেটা লিখে সার্চবারে সার্চ করা হয়, যেমন কন্টেন্ট রাইটিং এটা একটা কিওয়ার্ড। তো যে কিওয়ার্ডগুলো দুই শব্দের বেশি, লাইক হচ্ছে ৩ শব্দ থেকে শুরু হবে, ৩ শব্দের বেশি, সেগুলো হচ্ছে আপনাদের লং টেল কিওয়ার্ড, মানে ৩ শব্দ থেকে শুরু হবে, সেগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। কিওয়ার্ড ২ ধরনের মেইনলি, শর্ট টেল এবং লং টেল। তো লং টেলগুলোর লেন্থ হচ্ছে মানে ২ এর বেশি হবে। আর শর্ট টেল যেগুলো সেগুলো ২ এর মধ্যে থাকবে। যেমন কন্টেন্ট রাইটিং এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। তো লং টেল এবং শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ডগুলোর মূলত হচ্ছে যেটা হয় সার্চ ভলিউমটা কম হয়, এগুলো হচ্ছে লেস কম্পিটিটিভ হয় এবং অনেক বেশি টার্গেটেড। তো আপনারা যদি কাজ করতে চান সেক্ষেত্রে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে র্যাঙ্ক করাতে পারবেন। আর শর্ট টেল কিওয়ার্ড যেমন কন্টেন্ট, শর্ট টেল কিওয়ার্ড ২ শব্দের মধ্যে যেগুলো, যেমন কন্টেন্ট রাইটিং এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড, কন্টেন্ট এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড। এই যে ২ শব্দের মধ্যে যেগুলো আপনি যখন সার্চ করবেন সার্চ বারে এসে, লাইক কন্টেন্ট রাইটিং সম্পর্কে আপনার জানার খুব ইচ্ছা, কন্টেন্ট রাইটিং কীভাবে শিখবেন সেটা জানার খুব ইচ্ছা, স্ট্রাকচার জানার খুব ইচ্ছা। এখন আপনি কি করলেন, সার্চ বারে এসে কি লিখে সার্চ করবেন, আপনি শুধু কিন্তু কন্টেন্ট রাইটিং লিখেই প্রথমত সার্চ করবেন, এটা লিখেই সার্চ করতেছেন এখানে। আপনি কিন্তু হাউ টু লার্ন কন্টেন্ট রাইটিং, প্রসেস টু লার্ন কন্টেন্ট রাইটিং এগুলো কোনো কিছু লিখে সার্চ করুন না। আপনি প্রথমে ভাবলেন যে আমি কন্টেন্ট রাইটিং লিখেই সার্চ দিই, এত মানে বেশি কিছু লেখার প্রয়োজন নেই, বা আমরা কিন্তু শর্টকাটে সার্চ দিতে পছন্দ করি। কন্টেন্ট রাইটিং লিখে সার্চ দেওয়ার পর এই রেজাল্টগুলো আসতেছে। এখন যেটা হয় আর কি, যেহেতু ম্যাক্সিমাম সবাই শর্ট টেল কিওয়ার্ড যেগুলো, এগুলো যেমন কন্টেন্ট রাইটিং একটা বা দুইটা শব্দ টাইপ করতে বেশি পছন্দ করে, এগুলো অবশ্যই হচ্ছে অনেক বেশি কম্পিটিটিভ হবে। এগুলো নিয়ে যদি কাজ করেন, মানে এই ধরনের কিওয়ার্ড নিয়ে যদি কাজ করেন, আপনাদের কন্টেন্টটা র্যাঙ্ক করাতে অনেক বেশি টাফ হয়ে যাবে। যার কারণে বলা হয় যে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে, কারণ লং টেল কিওয়ার্ডগুলোর দেখা যাচ্ছে সার্চ হয় না, সেরকম একটা কিন্তু সার্চ করে না কেউ, অনেক বেশি স্পেসিফিক হয়। তো এই কারণে যেটা করতে হবে যে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। তো শর্ট টেল কিওয়ার্ড কিওয়ার্ড হচ্ছে ১ বা ২ শব্দের যে কিওয়ার্ডগুলো, সেগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আর এগুলো হচ্ছে হাই সার্চ ভলিউম অনেক বেশি, কারণ এগুলো লিখে সার্চ করে অনেকেই, শর্ট টেল কিওয়ার্ড লিখে সার্চ করে ম্যাক্সিমাম 99% মানুষ। এই জন্য যেহেতু এগুলোর সার্চ ভলিউম বেশি, এই জন্য এগুলো অনেক বেশি কম্পিটিটিভ। আর যেটা অনেক বেশি কম্পিটিটিভ সেটা র্যাঙ্ক করানো অনেক বেশি টাফ। যার কারণে
লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করলে এটা র্যাঙ্ক করাতে সুবিধা হবে। তো নতুনদের জন্য এই জন্য লং টেল কিওয়ার্ডটা বেস্ট। তো যেটা বললাম যে শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে এক বা দুই শব্দের কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ডটা হচ্ছে ৩ শব্দ থেকে শুরু হবে, ৩ বা তার বেশি। তো গেল হচ্ছে কিওয়ার্ড কি, প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, এলএসআই, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। দেন হচ্ছে কিভাবে কন্টেন্টের আউটলাইন স্ট্রাকচার তৈরি করবেন। কিভাবে কন্টেন্টের আউটলাইন স্ট্রাকচার তৈরি করবেন? তো আপনাদের কাছে যখন একটা কিওয়ার্ড থাকবে, যেমন কিওয়ার্ডটা হতে পারে, এটাই যদি কিওয়ার্ড হিসেবে থাকে আমাদের, এটা হচ্ছে কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড। তো এটা সম্পর্কে ১০০০ শব্দের একটা কন্টেন্ট আপনাদেরকে লিখতে বলা হলো। এট ফার্স্ট যেটা করতে হবে, আপনাদেরকে রিসার্চ করতে হবে, রিসার্চ করে একটা আউটলাইন তৈরি করতে হবে। তো ফার্স্ট দিনই আমি বলছিলাম কি কি করতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনাদের রিসার্চ করা, দেন হচ্ছে আউটলাইন তৈরি করা। এখন আউটলাইন তৈরি করার জন্য আপনারা কি করবেন, আগে রিসার্চ করবেন। তো আমরা যদি রিসার্চ করি, আচ্ছা, রিসার্চ করার আগে আমি আপনাদেরকে ইনফরমেটিভ কন্টেন্টের একটা স্ট্রাকচার আগে বলি। যেমন ইনফরমেটিভ একটা কন্টেন্ট যখন আপনারা লিখবেন, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন। মেনলি সব ধরনের কন্টেন্টই ইন্ট্রোডাকশনটা থাকে। দেন হচ্ছে বডি পার্ট থাকবে, এরপর কনক্লুশন। এই তিনটা পার্ট থাকবে, এই তিনটা পার্ট থাকবে। এখন আপনাদেরকে রিসার্চ করে একটা আউটলাইন তৈরি করতে হবে। আউটলাইন তৈরি করার জন্য সার্চ বারে এসে সার্চ করেন, আউটলাইন কন্টেন্ট রেটিং লিখে সার্চ করার পরে প্রথমত আমরা ব্রাউজার থেকে একটা স্ট্রাকচার তৈরি করে নেব। শুধুমাত্র ব্রাউজারের উপর ডিপেন্ড করে যে একটা আউটলাইন তৈরি করবেন সেটা না, আপনি ইউটিউব থেকেও আইডিয়া নিতে পারেন। এখানে হচ্ছে এতটুকু তাদের ইন্ট্রোডাকশন, ঠিক আছে? তো ইন্ট্রোডাকশনটা করবেন। এরপর তারা কিছু সাবহেডিং ইউজ করছে। হোয়াট ইজ কন্টেন্ট, এটা হচ্ছে সাবহেডিং। দেন হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং, এটা হচ্ছে আরেকটা সাবহেডিং। হু ইজ আ কন্টেন্ট রাইটার, এটা হচ্ছে একটা সাবহেডিং। হোয়াট ডাজ আ কন্টেন্ট রাইটার ডু, এটা হচ্ছে একটা সাবহেডিং। তারা বেশ কয়েকটা সাবহেডিং ইউজ করছে। এখন আমাদের মেইন কাজটা হচ্ছে, আমাদের যেহেতু ১০০০ শব্দের একটা কন্টেন্ট লিখতে হবে, আমরা যেটা করব না, আগেই কোনো সাবহেডিংটা নিব না। আমরা আগেই অন্য কোনো সাবহেডিং না নিয়ে আমাদের যে ফার্স্ট প্রায়োরিটি, সেটা হচ্ছে আমাদের টপিকটা কভার করতে হবে। ইন্ট্রোডাকশন তো থাকবেই, মাস্ট হচ্ছে ইন্ট্রোডাকশন থাকবে। তো ইন্ট্রোডাকশনের পরে বডি পার্টে এসে আমাদের টপিক কভার করতে হবে। টপিক কভার করার জন্য আমাদের রিসার্চ করতে হবে। তো আমাদের টপিক বা কিওয়ার্ড হচ্ছে হাউ টু লার্ন কন্টেন্ট রাইটিং। এটার ডিটেইলস অ্যান্সার আমাদের কি করতে হবে, বডি পার্টে আগে লিখতে হবে। সো ওটার ডিটেইলস অ্যান্সার লেখার জন্য আমাদের যা যা লাগবে সেগুলো আমরা আগে রিসার্চ করে নিব। তো কেন আমি বডি পার্টটা আগে দেখাচ্ছি আপনাদের, এটার কিন্তু রিজন আছে। আপনি সাপোজ এখান থেকে অনেকগুলো সাবহেডিং চুজ করলেন। আচ্ছা, সাবহেডিং সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে হেডিং, টাইটেল যেটা থাকবে সেটা হচ্ছে হেডিং, আর টাইটেলের পরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সাবহেডিং। এগুলোকে সাবহেডিং বলা হয়, এগুলোকে সাবহেডিং বলা হয়। তো যেটা বিষয়, আপনি অনেকগুলো সাবহেডিং নিলেন। হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং, আমি সাপোজ হচ্ছে এটা নিলাম এখান থেকে। অবশ্যই একটা কন্টেন্ট থেকে আপনারা নেবেন না, কয়েকটা কন্টেন্ট থেকে রিসার্চ করে দেন নেবেন। এই সাবহেডিংটা নিলাম, দেন এখান থেকে এটাও নিচ্ছি। টাইপস অফ কন্টেন্ট রাইটার্স, এটাও নিচ্ছি। তো এরকম হচ্ছে আমি কয়েকটা নিলাম এখান থেকে। সাপোজ হচ্ছে আরও নিই।
টিপস টু বিকাম আ সাকসেসফুল কন্টেন্ট রাইটার, না এটা আমি নিচ্ছি না। তো নেক্সট যে এখান থেকে এই কন্টেন্ট থেকে আমি যদি পাই হোয়াই ইজ প্রপার কন্টেন্ট রাইটিং ইম্পর্টেন্ট, এটা নিচ্ছি। তো নিয়ে নিলাম। এখন হচ্ছে এখানে একটা বিষয়, আচ্ছা শেষে কনক্লুশন, এটা হচ্ছে আমার একটা স্ট্রাকচার। দেখেন এখন আমি যেটা করব, একটু ছোট করে দেখাই। এটা হচ্ছে একটা আউটলাইন বা স্ট্রাকচার তৈরি করলাম। কিসের উপরে? হাউ টু লার্ন কন্টেন্ট রাইটিং, এই টপিকের উপরে একটা স্ট্রাকচার তৈরি করলাম। এই যে আমি যে স্ট্রাকচারটা তৈরি করলাম, এটা কি আমার তৈরি করা হলো স্ট্রাকচারটা? এই স্ট্রাকচার দিয়ে যদি আমি ১,০০০ শব্দ লিখি, তাহলে এই কন্টেন্টটার ভ্যালু 0% থাকবে, কোনো ভ্যালুই থাকবে না। এর কারণ কি? আমি মেইন কোশ্চেনের যে ডিটেলস অ্যান্সার সেটাই কিন্তু এখানে, সেটারই কোনো সাবহেডিং এখানে নেই বা সেটাই কভার করব না। দেখেন আমি হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং সম্পর্কে ২০০ লিখলাম, হু ইজ আ কন্টেন্ট রাইটার সম্পর্কে ২০০ শব্দ লিখলাম, টাইপস অফ কন্টেন্ট রাইটার্স সম্পর্কে ২০০ শব্দ লিখলাম, হোয়াই ইজ প্রপার কন্টেন্ট রাইটিং সম্পর্কে ২০০ লিখলাম, কনক্লুশন লিখলাম, ইন্ট্রোডাকশন লিখলাম, সব লিখলাম। বাট আমার টপিকে কি চাওয়া হয়েছে, মানে আমার টপিকে চাচ্ছে যে হাউ টু লার্ন কন্টেন্ট রাইটিং, কীভাবে কন্টেন্ট রাইটিং শেখা যায়। এই যে প্রসেসগুলো আমি হচ্ছে দিলাম না আমার কন্টেন্টে। আমার টপিক সম্পর্কে যেটা চাওয়া, মানে চাইছে আর কি, যেটা জানার জন্য, সাপোজ আমি আপনার কাছে জানতে চাচ্ছি কিভাবে কন্টেন্ট রাইটিং শেখা যায়। এখন আপনি কন্টেন্ট রাইটিং কি সেটা আমাকে বললেন, কন্টেন্ট রাইটিং কারা সেটা সম্পর্কে বললেন, কন্টেন্ট রাইটিং কত প্রকার, কন্টেন্ট রাইটার কত প্রকার সেগুলো সম্পর্কে বললেন। দেন কেন প্রপার কন্টেন্ট রাইটিং ইম্পর্টেন্ট সেটা সম্পর্কে বললেন, কনক্লুশন দিয়ে শেষ করলেন। কিন্তু কিভাবে শেখা যায় কন্টেন্ট রাইটিং, মানে কোশ্চেনটাতে বলাই হয়েছে যে হাউ টু লার্ন কন্টেন্ট রাইটিং, কীভাবে কন্টেন্ট রাইটিং শেখা যায়, কিন্তু আপনি কোথাও কন্টেন্ট রাইটিং কীভাবে শেখা যায় সেটা ডিটেলস অ্যান্সারটা ব্যাখ্যা করলেন না। তাহলে এই কন্টেন্টটা আপনার কিন্তু চলবে না। আপনি এই সাবহেডিং অবশ্যই নেবেন, কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের টপিকটাকে কভার করতে হবে। আমাদের যেটা কোশ্চেন সেটার ডিটেলসে অ্যান্সারটা আগে কভার করতে হবে। আর এর জন্যই আগে রিসার্চ করতে হবে এটার উপরে। এটা এটা কভার করার জন্য আমাদের, মানে বডি পার্টে এই টপিকটা কভার করার জন্য আমাদের কি করতে হবে, ডিটেলসে আগে লিখতে হবে। সরি, আগে ডিটেলস মানে ইনফরমেশন কালেক্ট করতে হবে। কিভাবে কন্টেন্ট রাইটার হওয়া যায় স্টেপগুলো আগে কালেক্ট করে নিতে হবে, ইনফরমেশনগুলো আগে কালেক্ট করে নিতে হবে। এরপর যদি আমাদের মনে হয় যে অন্য কোনো সাবহেডিং ইউজ করা যায়, আপনি যদি এই সাবহেডিংগুলো নাও দেন তারপরেও কিন্তু কোনো সমস্যা নেই। বাট আপনাকে যেটা দিতে হবে, এটা এই টপিকটা কভার করার জন্য একটা সাবহেডিং দিয়ে দেন লিখতেই হবে, মানে আপনার টপিকটা কভার করতেই হবে। আপনি এই সাবহেডিংগুলো নাও দিতে পারেন, বাট আপনাকে আপনার এক্সাক্ট কোশ্চেনের ডিটেলস অ্যান্সার দিতেই হবে।